প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের প্রথম পর্বে পৃষ্ঠা 93 হতে। তোমরা যারা শিকন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়িয়ের প্রথম থেকে 12তম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 12তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটি শুরু করা যাক। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় শিখতে পারবে নিয়মিত ও অনিয়মিত আকৃতি, অর্থাৎ যে আকৃতিগুলো আমরা সচরাচর দেখি এবং নিয়মিত দেখি সেগুলো শিখতে পারবে, এবং যেগুলো সচরাচর দেখা যায় না, হ্যাঁ, হঠাৎ হঠাৎ দেখা যায় বা কোনো কাজে কর্মে দেখা যায়, এরকম অনিয়মিত আকৃতিগুলো সম্পর্কে শিখতে পারবে। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কে শিখতে পারবে। পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে জানতে পারবে। পরিমাপে কম্পাসের ব্যবহার, পরিমাপ করার জন্য যে কম্পাস ব্যবহার করা হয় সেটার ব্যবহার সম্পর্কে জানতে পারবে। ত্রিভুজে অনুপাতের ব্যবহার, ত্রিভুজের মধ্যে অনুপাতের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। চতুর্ভুজের বৈশিষ্ট্য ও গঠন, চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কে জানতে পারবে। বিদ্যালয়ের জমির নকশা পরিমাপের কাজ, বিদ্যালয়ের জমির নকশা পরিমাপের কাজ সম্পর্কেও জানতে পারবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। চলো এবার মূল পড়ালেখায় যাওয়া যাক। জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। আমরা চারপাশে খেলার মাঠ, ধানক্ষেত কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি। ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে। মনে করো কোনো জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপিজিয়ামের মতো হয়, তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি? তোমাদেরকে একটা প্রশ্ন করছে যে জমির আকৃতি যদি সামান্তরিক কিংবা ট্রাপিজিয়ামের মতো হয়, তাহলে তোমরা কি পরিমাপ করতে পারবে? একটি ট্রাপিজিয়াম আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তার নিচের বক্সে লেখো। অর্থাৎ ট্রাপিজিয়াম আকৃতির জমি যদি তোমরা দেখো তোমাদের আশেপাশে, তাহলে এই আকৃতির জমিটা তুমি কিভাবে পরিমাপ করবে সেটা সম্পর্কে এখানে লিখতে বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই কাজটি করে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটা সামান্তরিক ক্ষেত্র এঁকেছি। দেখো যে এই সামান্তরিক ক্ষেত্রটির এ এবং বি এই দুইটা হচ্ছে যে সমান্তরাল বাহু, এবং এখান থেকে এখানে এটা হচ্ছে যে উচ্চতা। তাহলে আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এই এ এবং বি হচ্ছে দুইটা সমান্তরাল বাহু, আর এইচ হচ্ছে যেখানে উচ্চতা। অর্থাৎ আমি এখানে একটা ট্রাপিজিয়ামের চিত্র এঁকেছি। তাহলে এই ট্রাপিজিয়ামের চিত্রের মাধ্যমে আমরা এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো বা ট্রাপিজিয়াম আকৃতির জমির পরিমাপ করতে পারবো। তাহলে কিভাবে পারবো? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সম্পর্কে কিন্তু আমরা জানি বা সূত্রটা জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে কোনটা? এ এবং বি, এ বাহু এবং বি বাহু, এই বাহু দুটাকে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হচ্ছে কি এ প্লাস বি। হাফ এখানে আমি লিখেছি ইন্টু, তাহলে বাহু দুটার যোগফল এ প্লাস বি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, এটা আমি এখানে লিখেছি। এখানে তুমি ম্যাপে যদি যত মান পাও, এর মান যত পাবে সেটা লিখবে, বি এর মান যত পাবে সেটা লিখবে, এবং এইচ এর মান যত পাবে সেটা লিখলে আমরা কিন্তু ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলটা কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে এবার চিত্র 5.1 লক্ষ্য করো। অর্থাৎ এখানে একটা চিত্র দেওয়া আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এই চিত্রটা, এটা লক্ষ্য করতে বলছে আমাদেরকে। এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলোকে দেখা যাচ্ছে। এখানে
যে আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি একটা এলাকার বিভিন্ন রকমের জমির আকৃতি। এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো। এখানে কোন কোন ধরনের আকৃতিগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু পর্যবেক্ষণ করতে বলা হয়েছে, মানে তোমাকে ভালো করে দেখতে বলা হয়েছে, এবং খাতায় এঁকে রাখো এবং এগুলোকে খাতায় আঁকতে বলা হয়েছে। একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। এবং বলছে কি এই যে তুমি আকৃতিগুলো বের করবে সেগুলো একটু চিন্তা করে বলতে বলছে যে এগুলোর যে পরিমাপ তুমি কিভাবে বের করতে পারবে বা কিভাবে পরিমাপ করতে পারবে সেটা চিন্তা করতে বলা হয়েছে। তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লেখো। এরপরে তোমার মতামত এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এই চিত্রটা ভালো করে খেয়াল করব, এখানের মধ্যে আমরা কিন্তু যে অনেক ধরনের আকৃতি দেখতে পাবো এবং আকৃতিগুলোর মধ্যে দুই ধরনের আকৃতি আমরা দেখব, যেগুলো হচ্ছে যে নিয়মিত আকৃতি আর হচ্ছে যে অনিয়মিত আকৃতি। যে আমরা কিন্তু শুরুতে মানে এই ক্লাসটির শুরুতে আমরা কিন্তু ওখানে শিক্ষণ অভিজ্ঞতার মধ্যে কি কি জানতে পারবো সেখানের মধ্যে অবশ্যই আমরা দেখেছিলাম যে আমরা নিয়মিত আকৃতি এবং অনিয়মিত আকৃতি সম্পর্কে জানতে পারবো। নিয়মিত আকৃতি কোনগুলো? হ্যাঁ, যখন কোনো আকৃতির বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হয়, হ্যাঁ, তখন আমরা তাকে নিয়মিত আকৃতি বলবো। আর যখন কোনো আকৃতির বাহু এবং কোণগুলো ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকবে, মানে কোণ এবং কোণের মধ্যে অসমান থাকতে পারে, বাহু এবং বাহুর মধ্যে অসমান থাকতে পারে, হ্যাঁ, তখন সে আকৃতিটাকে আমরা বলবো যে কি, যে অনিয়মিত আকৃতি। সে আকৃতিকে কি বলবো? অনিয়মিত আকৃতি। আমরা এখানে দুই ধরনের আকৃতি দেখতে পাবো, তাহলে একটা হচ্ছে নিয়মিত আকৃতি আর একটা হচ্ছে যে অনিয়মিত আকৃতি। আমাদেরকে বলছে যে এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো। আমি প্রথমে তোমাদের জন্য যে কি কি আকৃতি আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের আকৃতিগুলো আমি তোমাদের জন্য খাতায় এঁকে দেখাচ্ছি। শুরুতে আমি তোমাদের জন্য কি কি আকৃতিগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখাচ্ছি। প্রথমে তোমরা দেখতে পাবে এই ধরনের আকৃতি সেখানে দেখতে পাবে, এরকম যে চতুর্ভুজ আকৃতির চিত্র সেখানে দেখতে পাবে, এরকম ত্রিভুজ আকৃতির চিত্রটি বা আকৃতিটি দেখতে পাবে, এরকম আকৃতি দেখতে পাবে। এরপরে দেখো এখানে যে পঞ্চভুজ আকৃতির, হ্যাঁ, যে চিত্র তোমরা দেখতে পাবে। আবার এই ধরনের ত্রিভুজ আকারের আকৃতি তোমরা দেখতে পাবে। এইভাবে যে এটা হচ্ছে যে ট্রাফিজিয়াম আকৃতির, হ্যাঁ, তোমরা চিত্র কিন্তু সেখানে দেখতে পাবে। এরপরে এই ধরনের আকৃতির চিত্র তোমরা সেখানে দেখতে পাবে। আবার এই ধরনের আকৃতির চিত্র তোমরা সেখানে দেখতে পাবে। এরপরে এই ধরনের আকৃতির চিত্র সেখানে দেখতে পাবে। তাহলে প্রথমে আমাদেরকে যে কোন কোন ধরনের আকৃতির যে আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে সেটা লিখতে বলা হয়েছে বা আঁকতে বলা হয়েছে। আমি তোমাদের জন্য এই চিত্রগুলো এঁকে দিয়েছি। তোমাদের দেখার সুবিধার্থে চিত্রগুলোকে একটু ছোট করে আমি তোমাদের জন্য সবগুলো চিত্র একসাথে দেখালাম, যাতে করে তোমরা সঠিক এবং নির্ভুলভাবে সবগুলো চিত্র একসাথে লিখে নিতে পারো। আশা করছি ইতিমধ্যে তোমরা সবগুলো চিত্র এঁকে নিয়েছো। চলো এবার পরবর্তীতে কি বলছে সেটা দেখে নিই। আমরা চিত্রগুলো তো খাতায় আঁকলাম, এই যে খাতায় এঁকে রাখো বলছে আমাদেরকে, আমরা খাতায় আঁকলাম। এবার বলছে একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। তোমার সহপাঠী এবং প্রয়োজনে শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লেখো। এই মতামতগুলো তোমাকে এখন এই বক্সের মধ্যে লিখতে হবে। তোমার সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে, হ্যাঁ, তোমার চিন্তা বুদ্ধি তো আছেই, এবং প্রয়োজনে তুমি তোমার শিক্ষকের সহযোগিতা নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য মতামতটা লিখে দেখাচ্ছি। আমার মতামতটা লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এখানে সংযোজন বা বিয়োজন তোমার ইচ্ছে মতো করে নিতে পারবে। চিত্র অঙ্কন করে বোঝা গেল যে জমির পরিমাপ করতে বিভিন্ন আকৃতির চতুর্ভুজ, যেমন ট্রাফিজিয়াম, বর্গ, আয়ত, রম্বস, সামান্তরিক সহ ত্রিভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ ইত্যাদি ক্ষেত্রফল নির্ণয় করে জমির ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। তবে এগুলো পরিমাপ করতে আমাদের অবশ্যই এদের ক্ষেত্রফল পরিমাপের পদ্ধতি সম্পর্কে জানতে হবে, অর্থাৎ বিভিন্ন সূত্র সম্পর্কে, এই ক্ষেত্রফলের নির্ণয় করার সূত্র সম্পর্কে আমাদেরকে অবশ্যই
জানতে হবে এবং পদ্ধতি সম্পর্কেও জানতে হবে। আশা করছি এই উত্তরটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। চলো এবার আরো সামনের দিকে আগাই, সামনে কি বলছে সেটা একটু দেখে নিই। এখানে বলছে ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজেই পরিমাপ করতে পারি। এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব? এই অভিজ্ঞতাটির আলোচনায় এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি শিখবে। অর্থাৎ আমরা যে এতক্ষণ পর্যন্ত যে আকৃতিগুলো দেখলাম, সেই আকৃতিগুলো পরিমাপ করা শিখবো আমরা এই অভিজ্ঞতায়। অর্থাৎ এই অভিজ্ঞতার মধ্যে আমরা বিভিন্ন কাজ করব, বিভিন্ন কাজে অংশগ্রহণ করব, দলীয় কাজ, একক কাজ, জোড়ায় কাজ, হ্যাঁ, বিভিন্ন কাজে অংশগ্রহণ করে আমরা কিন্তু এই ধরনের জমিগুলো বা এই আকৃতির জমিগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, পরিমাপ সম্পর্কে জানতে পারবো, হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় করা সম্পর্কে জানতে পারবো। চলো এবার পরের পৃষ্ঠে যাওয়া যাক। এতক্ষণ তো আমরা বিভিন্ন আকৃতির জমির সম্পর্কে দেখলাম বা জমির আকৃতি দেখলাম। এখন বলা হচ্ছে যে কি, আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন। আমাদের বিদ্যালয়ে যে জমি আছে, অর্থাৎ আমাদের বিদ্যালয়টি যেখানে প্রতিষ্ঠা আছে, যেখানে স্থাপিত আছে, যে জমির উপর বা যে ভূমির উপর স্থাপিত আছে, সেই জমিগুলো দেখতে কেমন সেটা আমরা এখন জানবো। তোমাদের একটি কাজ দিতে চাই, তারা আমাদেরকে একটা কাজ দিতে চায়। কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমিটির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। তোমরা তোমাদের বিদ্যালয়ের যে জমিটা আছে, সেই জমিটার আকৃতিটা কিরকম, সেটি কি ত্রিভুজ আকৃতি, না চতুর্ভুজ আকৃতি, নাকি সামান্তরিক আকৃতি, নাকি ট্রাপিজিয়াম আকৃতি, নাকি বর্গাকার আকৃতি, এই ধরনের, নাকি ত্রিভুজ আকৃতি, নাকি যে বৃত্তাকার আকৃতি, এই ধরনের সম্পর্কে তোমরা ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। তোমরা তোমাদের জমিটা মেপে দেখবে, হ্যাঁ, মিটার স্কেল দিয়ে বা ফিতা দিয়ে বা ফুট স্কেল দিয়ে বা ফুটের ফিতা দিয়ে তোমরা মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশ ভালো মতো পর্যবেক্ষণ করো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো। নিচের বক্সে ওই নকশাটি এঁকে রাখো। এখন তোমার জমির যে নকশাটা তোমরা দেখেছো, এতক্ষণ পর্যন্ত পর্যবেক্ষণ করেছো, এই চিত্রটি এখন তোমাকে বলছে এখানে এঁকে দিতে। এখানে এক এক বিদ্যালয়ের আকৃতি বা ভূমির আকৃতি বা জমির আকৃতি একই রকম হয় না, ভিন্ন ভিন্ন আকৃতির হয়। সেজন্য এখানে তোমাদের যে বিদ্যালয়ের যে ভূমি, সে ভূমিটা তোমরা এখানে আঁকবে। আমি আমার বিদ্যালয়ের যে আকৃতি যেটা আছে, হ্যাঁ, সেটা এঁকে দেখাচ্ছি। এটার সাথে তোমাদের বিদ্যালয়ের যে মিলবে তা কোনো কথা নেই। তোমরা তোমাদের বিদ্যালয়ের আকৃতিটা এখানে মেপে এবং যে স্কেচ করে এখানে এঁকে দিবে। আমি আমার বিদ্যালয়ের জমির নকশাটা এঁকে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। আমার বিদ্যালয়ের জমির নকশাটা এরকম, হ্যাঁ। এখন এখানের মধ্যে এই আকৃতির ভবনটি, অর্থাৎ বিদ্যালয় ভবনটি হচ্ছে যে এল শেপ, হ্যাঁ, এল আকৃতির বিদ্যালয় ভবন। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা তোমাদের বিদ্যালয়ের ভবনের নকশা এবং জমির নকশা একসাথে আঁকবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন কি বলছে আমরা একটু দেখে নিই। এখন বলছে যে তোমরা বিদ্যালয়ের জমির নকশা তৈরি করেছো। আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করা জমি পরিমাপ করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখন এসো বিভিন্ন আকৃতি শনাক্ত করার একটি কাজ করি। আমাদের জন্য একটা একক কাজ আছে, সে একক কাজটা আমরা এখন করব। এবার একক কাজটা কি বলছে আমরা একটু দেখে নিব। একক কাজ, প্রদত্ত বক্সে বিভিন্ন আকৃতি দেওয়া আছে, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায়, এটা হচ্ছে 95 পৃষ্ঠা, পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 96 পৃষ্ঠার মধ্যে যে বিভিন্ন আকৃতি দেওয়া আছে। প্রদত্ত আকৃতিগুলোর
প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি ধরনের মিল দেখতে পাচ্ছ? সমজাতীয় অথবা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করো। অর্থাৎ আমাদেরকে বলছে কি, আমরা যে পরবর্তী পৃষ্ঠার মধ্যে যে আকৃতিগুলো দেখব, সেই আকৃতিগুলোর প্রতিটি বাহু এবং প্রতিটি কোণ পরিমাপ করে তাদের মধ্যে কি কোনো ধরনের মিল পাচ্ছি কিনা বা মিল খুঁজে পাচ্ছি কিনা সেটা বের করতে বলছে। যদি মিল খুঁজে পাই তখন হয়ে যাবে সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করতে বলছে। আমাদেরকে মূল কাজটা হচ্ছে যে সমজাতীয় অথবা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতিগুলোকে শনাক্ত করতে বলা হয়েছে। এই কাজটা আমরা এখন পরবর্তী পৃষ্ঠায় করব। পরবর্তী পৃষ্ঠায় আমরা ক থেকে বর্গীয় জ পর্যন্ত যে আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিগুলো থেকে আমরা সমজাতীয় অথবা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতি শনাক্ত করব। প্রথমে আমরা এখান থেকে আকৃতিগুলোকে শনাক্ত করব। শনাক্ত করার জন্য আমরা চিত্রগুলোর দিকে বা আকৃতিগুলোর দিকে একটু ভালো করে মনোযোগ দিয়ে তাকাবো। আমরা প্রথমে ক নাম্বার যে আকৃতিটা সেটার দিকে একটু তাকাই। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 5টা বাহু আছে এবং 5টা কোণ আছে। 5টা বাহু আছে এবং 5টা কোণ আছে। 5টা বাহু এবং 5টা কোণ আছে এরকম আকৃতি আমরা এখান থেকে খুঁজে দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে গ নাম্বার আকৃতিটা আছে সেখানে কিন্তু 5টা বাহু আছে এবং 5টা কোণ আছে। 5টা বাহু কি কি দেখো, 1 2 3 4 5, 5টা বাহু আছে এবং 5টা কোণ আছে, 1 2 3 4 5। হ্যাঁ, 5টি কোণ আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক এর সাথে কিন্তু আমাদের এখানে গ মিল আছে। তাহলে আমি ক এর পাশে গটাকে লিখে রাখলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা ক এবং গ দেখলাম যে কি, যে সমজাতীয় বা একই বৈশিষ্ট্যযুক্ত আকৃতি। তাহলে আমরা দেখলাম ক এবং গ এর সাথে কিন্তু মিলে গেছে। এবার আমরা ঘ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চতুর্ভুজ। এটা কিন্তু 4টি বাহু আছে এবং 4টা কোণ আছে। হ্যাঁ, ঠিক একইভাবে গ এর নিচে যে বর্গীয় জ আছে, হ্যাঁ, বর্গীয় জ এর মধ্যে কিন্তু যে 4টি বাহু আছে এবং 4টি কোণ আছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি উভয়ই কিন্তু চতুর্ভুজ, উভয়ই কিন্তু চতুর্ভুজ। তাহলে গ এর সাথে আমরা বর্গীয় জটাকে মিলাতে পারি। তাহলে এটা মানে দুইটা আকৃতি কিন্তু একই রকম, অর্থাৎ সমজাতীয় হিসেবে চিহ্নিত করলাম। হ্যাঁ, প্রথমে আমাদেরকে কি করতে বলছে? প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে বা শনাক্ত করতে বলা হয়েছে। তাহলে আমরা দুইটা শনাক্ত করলাম। এবার আমরা উ নম্বর চিত্রটার দিকে খেয়াল করব। উ নম্বর চিত্রের মধ্যে দেখো এখানে বাহুর সংখ্যা হচ্ছে 6টি। বাহুর সংখ্যা কয়টি? 6টি। কিভাবে দেখো, 1 2 3 4 5 এবং এটা সহ 6টা। হ্যাঁ, আমি আবার গুণে দেখাচ্ছি, 1 2, এটা পুরোটা হচ্ছে 3 4 5 আর এটা সহ মিলে হচ্ছে কত? 6। অর্থাৎ এখানে মোট 6টা বাহু আছে। এবার আমরা চ নাম্বার চিত্রে দেখব। চ নাম্বার চিত্রের মধ্যে কিন্তু 1 2 3 4 5 6, 6টা বাহু রয়েছে। এবার 6 নাম্বার চিত্র দেখব। 6 নাম্বার চিত্রের মধ্যে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা বাহু রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উ নাম্বার চিত্রের সাথে আমরা চ নাম্বার চিত্রটাকে মিলাতে পারতেছি এবং 6 নাম্বার চিত্রটাকেও মিলাতে পারতেছি। অর্থাৎ চ এবং ছ উ নাম্বার চিত্রের সাথে কিন্তু মিলে গিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 3টা চিত্রই কিন্তু সমজাতীয় বা একই। হ্যাঁ, কারণ এই আকৃতি তিনটার মধ্যে যে বাহু সংখ্যা এবং কোণ সংখ্যা 6টা, বাহুও কিন্তু 6টা এবং কোণ হচ্ছে যে 6টা করে। অবশ্যই এই চিত্রটার মধ্যে এই বাহুটা কিন্তু এটার সাথে লেগে যাবে না, এখানে এই জায়গাটা খালি থাকবে। আমি চিত্রটা খালি করে দিয়েছি। এবার আমরা তো শনাক্ত করলাম, এখন কি বলছে আমরা একটু করে দেখে নিব। এখন বলছে যে আকৃতিগুলোকে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলে তার কারণ লেখো। এখন এখানে যে আমরা যে সমজাতীয় হিসেবে চিহ্নিত করলাম উপরের যে চিত্রগুলো, সেই চিত্রগুলো যে কোনটা কার সাথে সমজাতীয় সেটা, যে এখানে ক এর সাথে গ, তারপর হচ্ছে ঘ এর সাথে বর্গীয় জ, এখানে উ এর সাথে চ এবং ছ, এগুলো যে সমজাতীয়, এগুলো
যে আকৃতিগুলো সমজাতীয় হিসেবে চিহ্নিত করলাম সেগুলোর কারণ এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই উত্তরটা খাতায় লিখে দেখাচ্ছি। 1 নম্বর উত্তরটা দেখো, ক এবং গ আকৃতি দুটি সমজাতীয়, উভয় আকৃতির বাহুর সংখ্যা এবং কোণের সংখ্যা 5, তাই তারা বা এখানে তারা হবে উভয়ে পঞ্চভুজ, অর্থাৎ তারা উভয়ে পঞ্চভুজ, ক এবং গ। এরপর হচ্ছে যে কি 2 নম্বর উত্তরটা লিখলাম আমি, ঘ এবং বর্গীয় জ। আমরা চিত্র থেকে একটু দেখে নিই যে গ এবং বর্গীয় জ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এইভাবে লিখেছি যে গ এবং বর্গীয় জ চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। সেটার উত্তরটা দেখবো এবার। গ এবং বর্গীয় জ আকৃতি দুটি সমজাতীয়, উভয় আকৃতির বাহু এবং কোণ সংখ্যা 4টি, তাই এরা উভয়ই চতুর্ভুজ। অর্থাৎ এখানে গ এবং এখানে জ বা বর্গীয় জ এরা হচ্ছে যে চতুর্ভুজ। উত্তরটা আমি লিখে দিলাম। এরপর আমরা 3 নাম্বার যে উত্তরটা লিখব, সেখানে উ, চ এবং ছ আকৃতি চিত্রগুলো আমরা একটু দেখব। উ এটা, চ এবং ছ, হ্যাঁ, এই তিনটা আকৃতি কিন্তু সমজাতীয়। সমজাতীয় হওয়ার কারণটা আমি তোমাদের জন্য লিখে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3 নাম্বার যে উ, চ ও ছ আকৃতি তিনটি সমজাতীয়, তিনটি আকৃতি এর বাহুর সংখ্যা এবং কোণ সংখ্যা 6টি করে, তাই এরা প্রতিটি ষড়ভুজ। তাহলে এরা প্রতিটি কি বা প্রত্যেকে কি ষড়ভুজ, এটাই তোমাদেরকে লিখতে হবে। অর্থাৎ এই উত্তরগুলো তোমরা বইতে এভাবে ছোট করে লিখে দিবে। অর্থাৎ তোমরা এখানে লিখে দিবে যে এই জায়গায় ছোট করে লিখে দিবে। এবার চলো আরো সামনের দিকে আগাই। এখন কি বলছে দেখো, এখন বলছে যে একক কাজটির ক্ষেত্রে যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো আমি লিখে দেব। যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো আমি এখানে লিখে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য সেগুলো লিখে দিয়েছি। যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান সেগুলো হলো খ, গ, ঘ, ঙ এবং চ। যে আকৃতিগুলোর বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান নয় সেগুলো হলো ক, ছ, বর্গীয় জ। এবার আরো সামনের দিকে আগাই। তাহলে চলো এতক্ষণ আমরা যা শিখলাম তার সারসংক্ষেপটা আমরা একটু জেনে নিই। যখন কোনো আকৃতির বাহুগুলো এবং কোণগুলো পরস্পর সমান হয়, আমরা তাকে নিয়মিত আকৃতি, রেগুলার শেপ হিসেবে চিহ্নিত করি। আবার যখন কোনো আকৃতির বাহু এবং কোণগুলোর ক্ষেত্রে যে কোনো একটি অসমান থাকে, সেই আকৃতিকে অনিয়মিত আকৃতি হিসেবে অর্থাৎ ইরেগুলার শেপ হিসেবে চিহ্নিত করি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আরো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 97 পৃষ্ঠার এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 5, জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।